Now let's start episode 9. থাইল্যান্ডের ফুকেট হলো একটি শহর। এটি একটি জনপ্রিয় মেডিকেল ট্যুরিজম গন্তব্য। এটি থাইল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে আন্দামান সাগরে অবস্থিত। এটি থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ এবং একটি প্রদেশ। সংক্ষেপে ফুকেট হলো থাইল্যান্ডের একটি মনোমুগ্ধকর দ্বীপ যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং পর্যটন আকর্ষণের কারণে বিশ্বজুড়ে খ্যাতি বা বিখ্যাত। তো এখানে ফুকেট শহরের সম্পর্কে যা যা ইনফরমেশন দেওয়া আছে সবই সত্য, তোমরা চাইলে গুগল করে নিতে পারো। আমরা এবার প্রায় 15 দিন পরে দেখি ফ্রিন অ্যান্ড ব্যাকি এখন নর্মাল কাপলদের মতোই। ফ্রিন আর ব্যাকি দুজনেই এখন অনেকটা কাছাকাছি চলে এসেছে। ফ্রিনের ভালোবাসায় ব্যাকি এখন পুরো সিক্ত, অর্থাৎ মাতাল। সে যত দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে। এমনিতে তো পড়াশোনায় ভালো, তার ওপর একটা নটি ড্যাডি পেয়েছে যে কিনা তাকে শুধু ভালো রাখার জন্যই চেষ্টা করতে থাকে আর হামি খায়। ব্যাকি কোনোদিনও তেমন সাহস পায়নি বা তার সাহস হয়নি যে সে নিজে থেকে তার হাজবেন্ডকে কিস করবে, কিন্তু এখন সে একটু পরিবর্তন। সে আজ তার হাজবেন্ডের মমের কাছে গিয়ে বায়না করে যে আজ সে ফ্রিনের জন্য চিকেন স্টু বানাবে, যেটা শীতকালের সন্ধ্যাতে ফ্রিন খুব পছন্দ করে। হ্যাঁ, আজ থেকে 5 দিন ইউনিভার্সিটি অফ, কারণ 5 দিন পর তারা মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবে। তো ব্যাকি চিকেন স্টু বানানোর জন্য কিচেনে গেলে ফ্রিনের মম আর ব্যাকি দুইজন চিকেন স্টু বানায়, কিন্তু ফ্রিনের মম শুধু বলেই দিয়েছে। ব্যাকি ফ্রিনের মমকে কোনো সাহায্যই করতে দেয়নি, সবটাই ব্যাকি করেছে। স্টু হয়ে গেলে ব্যাকি বলে, মম তুমি প্রফেসরকে ডাকো। তো ফ্রিন এলে ব্যাকি চিকেন স্টু বলে করে দেয় আর ফ্রিনের মম বলে, নে এবার স্টুটা খেয়ে বল কেমন হয়েছে। ফ্রিন বলে, তুমি বানিয়েছো তো, তা অলওয়েজ বেস্ট মম। তখন ব্যাকি পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসে। এদিকে ফ্রিনের মম বলে, না আমার প্রিন্সেস বানিয়েছে তোর জন্য। তখন ফ্রিন ব্যাকির দিকে একবার তাকায় আর তার মমের দিকে একবার তাকায়। তো ফ্রিন বলে, তাই নাকি? তখন মম বলে, হ্যাঁ রে বাবা, তোর বই বানিয়েছে। ফ্রিন বলে, হ্যাঁ মম, তাহলে তো খেতেই হবে। ফ্রিন স্টু একটুখানি মুখে দিয়ে বলে, জানো মম, এত সুন্দর স্টু আমি আগে কখনোই খাইনি, মানে বেস্ট। তখন ব্যাকি বলে, এই যা, একটু বানিয়েই বলছো কিন্তু। তখন ফ্রিন বলে, আচ্ছা ব্যাকি, তুমি মমকে এখন জিজ্ঞাসা করো, মমই বলবে। তো মম একটুখানি টেস্ট করে বলে, বাহ ব্যাকি, তুমি তো আমার থেকেও সুন্দর বানিয়েছো। তখন ফ্রিনের ড্যাড রুম থেকে বেরিয়ে এসে বলে, আমি সব শুনেছি রুম থেকে, আমাকেও দাও স্টু। তো ড্যাড খেয়েও বলে, সত্যি প্রিন্সেস, খুব খুব ভালো হয়েছে। তো ব্যাকির এই ব্যাপারগুলো খুব খুব ভালো লাগে। তো আমরা এবার রাতে ডিনারের পর দেখি ব্যাকি বেডে হাফ বসে আর হাফ শুয়ে মোবাইলে একটা রোমান্টিক সি ড্রামা দেখছিল। তো কিছুক্ষণ পরে ফ্রিন রুমে এসে ডোর লক করে। ব্যাকির পাশে এলে ব্যাকি থতমত খেয়ে ফোনটা রেখে দেয়। ফ্রিন বলে, কি হলো ব্যাকি? ব্যাকি বলে, কিছু না তো। তখন ফ্রিন বলে, আমি স্পষ্ট দেখলাম তুমি থতমত খেয়ে ফোনটা রেখে দিলে। কই দেখি কি দেখছিলে ফোনে। তো ফ্রিন ফোনটা নিয়ে নিলে ব্যাকি চাদরের মধ্যে মুখ লুকায় আর এদিকে ফ্রিন দেখে ফোনে একটা প্যাশনেটেড কিসিং সিন চলছিল। তো ফ্রিনও ফোন রেখে বেডে উঠে ব্যাকির মুখ থেকে চাদরটা সরিয়ে নেয়, কিন্তু ব্যাকি আবারও নিজের হাতে মুখ চাপা দেয়। এদিকে ফ্রিন বলে, ওই কি গো, লজ্জা পাচ্ছ কেন? কি হলো, তাকাও আমার দিকে। তো ব্যাকি হাত সরিয়ে দেখে ফ্রিন কেমন ভাবে যেন তার দিকে তাকিয়ে আছে।
এদিকে ফ্রিনও কেমন জানি ভিডিওটা দেখে একটু অন্যরকম হয়ে গেছে। বুঝতেই পারছো, ডিসেম্বরের রাত, নিউলি ম্যারিড কাপল, তার উপর পিচ্ছি বউটা এত এত লজ্জা পাচ্ছে। আর ফ্রিন কি নিজেকে সামলাতে পারে বলো? তো ফ্রিন কোনো রকমের কন্ট্রোল করে বলে, তুমি এখন শ্রীরামাতে কিসিং সিন দেখো? বড় হয়ে গেছো নাকি? তখন ব্যাকি হঠাৎই অন্যরকম মুভ করে আর ফ্রিনের গলা জড়িয়ে ধরে বলে, যতই যাই হোক না কেন, দিনের শেষে আমি তোমার বউ, তাই আমি এটা করতেই পারি। অর্থাৎ সি ড্রামাতে কিসিং সিন দেখার কথা বলা হয়েছে। তো ফ্রিন বলে, তাই? তা তুমি আর কি কি করতে পারো? এখানে ব্যাকি ফ্রিনের কথা শোনার পর কোনো রকমের ফ্রিনের টপে আসে আর বলে, আমি চাইলে আমার বরকে খুশিও করতে পারি। ফ্রিন তো শুনে অবাক, মানে সে ঠিক শুনছে তো? ব্যাকি বলছে তো এই কথাটা? কিন্তু ব্যাকি বলে, তাই তো আমি আজকে আপনাকে নিজে থেকে স্টু করে খাওয়ালাম। হায় রে, আমাদের ফ্রিন কি ভাবলো আর কি হলো। দেন ফ্রিন নিজের ভাবনা থেকে বেরিয়ে বলে, হুম, সত্যি স্টুটা সুন্দর ছিল। আচ্ছা ব্যাকি, তুমি বলো যে হঠাৎ তুমি স্টু বানালে? তখন ব্যাকি একটু সিরিয়াস হয়ে বলে, এখন তো আমাকেই সবটা বুঝে নিতে হবে, তাই না? সব শিখে নিতে হবে মমের কাছ থেকে, যে আমার বর কী খাবার পছন্দ করে, কোনটা খেতে ভালোবাসে। আর মম ড্যাডেরও তো অনেক বয়স হচ্ছে, ওরা আর কতদিন দায়িত্ব সামলাবে বলো? তখন ফ্রিন বলে, আমি ভাবতাম তুমি বাচ্চা, এখন তো দেখি তুমি খুব ম্যাচিওর। ব্যাকি স্মাইল করে। এদিকে ফ্রিন বলে, আর এই যে শোনো, তোমাকে তো হেডেক নিতে হবে না, বুঝেছ? তুমি হচ্ছে প্রফেসর ফিন্সারুচার ওয়াইফ, বুঝলে? তখন ফ্রিন ব্যাকিকে ফোরহেড কিস করে এবং দুজনে কথা বলতে বলতে হাক করে ঘুমিয়ে যায়। এবার আমরা ফুকেট শহরে প্রিন্স হোটেলে দেখি মেডিকেল ক্যাম্পের জন্য সবাই চলে এসেছে আর সবাইকে একটা রুমে দুইজন করে থাকতে দেওয়া হয়েছে। এদিকে ব্যাকি আর জিম একটা ঘরে। আর হ্যাঁ, বলে রাখি, আমাদের ফ্রেন্ড তো বড়লোকস প্রফেসর, আমরা সেটা জানি, তাই সে নিজের জন্য একটা মাস্টার বেডরুম নিয়েছে। শুধু আফসোস, সাথে বউটা নেই। যেহেতু ফ্রেন্ডের কলিগরা আর ব্যাকির ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না যে তাদের বিয়ে হয়েছে, তাই তারা আলাদাভাবেই রুম নিয়ে থাকছে। কিন্তু দুইজনেরই ভালো লাগছে না, কারণ দুইজনকেই আলাদা আলাদা থাকতে হচ্ছে। যেহেতু সমস্ত স্টুডেন্টরা জানে না যে ব্যাকি হলো ফ্রিনের ওয়াইফ, তাই ব্যাকিও স্টুডেন্টদের মতোই একটা রুমে দুজন করে থাকতে হবে। তো সেই দিন রাতেই দুইজন ভালো করে ঘুমাতে পারেনি, কারণ এদিকে দুইজনই সারা রাত বক বক করেছে আর জিম তো ব্যাকির বকবকানিতে ভালো করে ঘুমাতে পারেনি। এবার পরের দিন মেডিকেল ক্যাম্প শুরু হয় প্রায় সকাল 10টা নাগাদ। সবাই খুব ব্যস্ত, সমস্ত স্টুডেন্ট ব্যস্ত, খুব ব্যস্ত, সমস্ত স্যার প্রফেসর ম্যাডামরা খুব ব্যস্ত। কিন্তু এর মধ্যেও ফ্রিন ব্যাকিকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেনি। যেহেতু মেডিকেল ক্যাম্পে প্রচুর মানুষ, তাই একদিনে সমস্তটা সম্ভব নয়, তাই পরের দিনও ক্যাম্প হবে। তো প্রায় বিকেল 4টে বাজে, তখন ক্যাম্প শেষ হলে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সবাই হোটেলে ফিরে এলেই সবাইকে কিছু স্ন্যাক্স দেওয়া হয়। সবাই রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নেয়। তো আমরা ব্যাকিকে দেখি, সে শপে ফ্রিনকে ফোন করতে যাবে, তখনই ফ্রিনের কল আসে এবং ব্যাকি ফোন রিসিভ করলে জিম ব্যাকির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফ্রিনকে বলে, প্রফেসর শুনুন, আমি একটু পর ব্যাকিকে নিয়ে আপনার কাছে যাচ্ছি, আপনারা দুইজনে একসঙ্গেই থাকুন, আর প্লিজ আমাকে একটু ঘুমাতে দিন, আর দুজনে ঘুমান। কাল ব্যাকি যা বক বক করেছে, আমি তো সারা রাত ঘুমাতে পারিনি। তো ব্যাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মাইল করছে জিমের কথাগুলো শুনে, আর ফ্রিনও হাসছে আর বলছে, ও, তো কাল তোমাকেও ঘুমাতে দেয়নি আর আমাকেও ঘুমাতে দেয়নি। জিম আরও বলে, স্যার, আপনি আপনার বউকে নিজের কাছে রাখুন, আমি আজ একটু ঘুমাতে চাই। তো কিছুক্ষণ পর জিম সবার আড়াল করে তার বান্ধবীকে বান্ধবীর বরের কাছে হ্যান্ড ওভার করে।
এবং জিম ফ্রিনকে বলে, এই নিন স্যার আপনার প্রপার্টি, সামলে রাখুন। বলে জিম চলে গেলেই ব্যাকি গিয়ে ডোর লক করে দেয় আর এসে সোজা ফ্রিনের কোলে উঠে যায়। তো দুজনেই দুজনের দিকে তাকিয়ে স্মাইল করে, কিস করে, হাগ করে, অনেক গল্প করে, অনেক অনেক বকবক করে এবং ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা দেখি ক্যাম্প শুরু হয়। যেহেতু আগের দিন ক্যাম্পের অনেক কাজ সম্পন্ন হয়েছে তাই আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় এবং প্রিন্সিপাল অ্যানাউন্সড করে যে আজ আর কাল থেকে আমরা পরশু সবাই বাড়ির পথে রওনা দেব। তো সবাই যদি জায়গা উপভোগ করতে চাও তাহলে এই সময় ঘুরতে পারো, আর হ্যাঁ, সময় মতো হোটেলে ফিরে এসো। তো এই কথা শুনেই সমস্ত স্টুডেন্ট খুব 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 খুশি হয় এবং এই ঘোষণা শেষ হওয়া মাত্রই সবাই প্যাক করতে থাকে হোটেল রুমে ফিরবে বলে। কিন্তু ওই ক্যাম্প যে অর্গানাইজ করছে ফুকেট শহরে, সে ফ্রিনকে সবার সামনেই প্রপোজ করে বসে। সবাই তো অবাক হয় যে সবাই কিনা ফ্রিনের সাথে কথা বলতেই ভয় পায়, সেখানে একজন ফ্রিনকে হাঁটু মুড়ে বসে প্রপোজ করছে। তো ফ্রিন ব্যাকের দিকে তাকিয়ে দেখে ব্যাকি জাস্ট নর্মাল ছিল, কিন্তু ফ্রিনের দিকেই তাকিয়েছিল। তো ফ্রিন স্মাইল করে, মেয়েটাকে দাঁড়াতে বলে, বোঝায় এবং বলে এটা সম্ভব নয়। তখন ওখানেই সবাইকে ফ্রিন মেক শিওর করে যে সে ম্যারিড আর তার ওয়াইফ হলো ব্যাকি। ওখানেই দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট অবাক হয় আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে ফ্রিন আস্তে করে ব্যাকির পাশে গিয়ে দাঁড়ায় আর আবারও বলে, ইয়াস, এটাই আমার ওয়াইফ। তো যে মেয়েটা প্রপোজ করেছিল সে মুখ নিচু করে চলে যায় আর সবাই মোটামুটি নর্মাল হয়ে যায়, হোটেলে ফিরে আসে এবং ফ্রিন প্রিন্সিপালের কাছে গিয়ে আলাদাভাবে পারমিশন নেয় যে সে আর তার ওয়াইফ ব্যাকি একই রুমে থাকবে, কারণ এত বড় একটা ব্লান্ডার হওয়ার পরে সে আর কোনো রিস্ক নিতে চায় না। তো প্রিন্সিপাল বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, যেহেতু সবাই জানে তো তোমরা একসাথে থাকতেই পারো। এবার আমরা সন্ধ্যাবেলা দেখি সব স্টুডেন্ট খুব মজা করছিল, বনফায়ার ছিল আর সব টিচাররাও, কিন্তু ফ্রিন ছিল না আর ব্যাকি চুপ করে বসেছিল। এদিকে সেই বিকেলের পর থেকেই ব্যাকি ফ্রিনের সাথে একটা কথা বলেনি, সেটা ফ্রিন খেয়াল করেনি। মানে ব্যাকি যে ফ্রিনের উপর রাগ করে আছে সেটা ফ্রিন খেয়াল করেনি। এবার কিছুক্ষণ পর ফ্রিন সোজা ব্যাকির কাছে যায় এবং বলে, ব্যাকি, ডিনার করে নাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ব্যাকিও নোট করে কিন্তু কোনো কথা বলে না। তো এবার ডিনার শেষে ফ্রিন ব্যাকিকে হোটেল থেকে অনেকটা দূর পূর্বের দিকে নিয়ে যায়, কিন্তু ওটা হোটেলেরই অংশ ছিল। ফ্রিন সেখানে ব্যাকিকে একটা বিশাল ট্রি হাউসে নিয়ে যায় আর বলে, আজ আমরা এখানেই থাকবো। তো দুজনে ভেতরে ঢুকে দেখে যে খুব সুন্দর করে ঘরটা সাজানো, রিয়েল কাপলদের মতো। ব্যাকি খুব খুশি, সেটা ব্যাকির মুখের স্মাইল দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু যে ফ্রিনের উপর রেগে আছে সেটা ফ্রিন এখনো বুঝতে পারেনি। বাইরে থেকে চাঁদের আলো ট্রি হাউসের ভেতরে ঢুকছিল। চারিদিকের পরিবেশটা অসাধারণ সুন্দর, ক্যান্ডেল দিয়ে পুরো ঘরটা সাজানো, মোমবাতির আলোতে যেন ঘরের দুটো মানুষের মুখ আরো জ্বলজ্বল করছিল। অর্থাৎ মোমবাতির আলোতে মুখের শোভা আরো বেড়ে যায়। কিন্তু আফসোস, ফ্রিন তো বুঝতেই পারে না তার পিচ্চি বউটা তার উপর রাগ করে আছে। এবার রাতে দুজন শুয়ে পড়ে, কিন্তু ফ্রিন দেখে ব্যাকি তার উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। তখন ফ্রিন ব্যাকিকে বলে, কি হয়েছে ব্যাকি, কি গো, কথা বলছো না কেন? তাও ব্যাকি কিচ্ছু বলে না। তখন ফ্রিন ব্যাকিকে ব্যাক হাগ করে। এদিকে ট্রি হাউসের ভেতর যেদিকে জানলা সেদিকে ব্যাকি ঘুরে শুয়ে আছে আর চাঁদ দেখছে, আর ফ্রিন ব্যাকিকে ব্যাক হাগ করেছে। আর একই চাদরের নিচে দুইজন, বাইরে হালকা হালকা হাওয়া হচ্ছে, ডিসেম্বরের রাত, প্রচুর শীত, দুই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একই চাদরের নিচে। ওয়াইফ অভিমান করেছে আর হাজব্যান্ড অভিমান ভাঙানোর চেষ্টা করছে। তো ফ্রিন ব্যাক হাগ করে ব্যাকিকে বলে, আচ্ছা বেবি। এই কথাটা শুনে ব্যাকির যেন অন্যরকম ফিল হয়। তো ফ্রিন বলে যে আমার এই বেবি আমার
আমার সাথে বকবক না করে ঘুমাতেই পারে না, সে আজ আমার সাথে বিকেল থেকে কথাই বলছে না। ওই কি গো, কথা বলো বলে ফ্রিন ব্যাকির নেকে কিস করে এবং আরো শক্ত করে হাত করে। ব্যাকি তাও কথা বলছে না দেখে ফ্রিন বাইট করে। ফার্স্ট টাইম ফ্রিন বাইট করে, কিন্তু বাইটে ব্যাকি ব্যথা পেয়ে নড়ে ওঠে, কিন্তু কোনো কথা বলে না। তখন ফ্রিন বলে, বেবি তুমি আমার রাগ করছো? কি গো বলো। তুমি জানো আমি কিন্তু আমার বেবির রাগ ভাঙাতে জানি, বলেই ব্যাকিকে ঘুরিয়ে লিপ কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ পর ব্যাকি ফ্রিনের কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ খুলে দেখে ফ্রিন ড্রেস করছে। তখন ব্যাকি বলে, তুমি তোমার ড্রেস করছো কেন? তখন ফ্রিন বলে, আমার মনে হয় তুমি অতটাও ইনোসেন্ট না যে তুমি বুঝতে পারবে না আমি কি করব। ব্যাকি লজ্জা পেয়ে বলে, না মানে আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তখন ফ্রিন বলে, যেহেতু তুমি বুঝতে পারছো না তাহলে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিই বেবি। ব্যাকি বলে, না না আমি বুঝতে চাই না। তখন ফ্রিন বলে, সুইট হার্ট তুমি জানো আমি প্রতিদিন প্রতি রাতে তোমার সাথে ঘুমাই, কিন্তু কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করি। বেবি আজ দেবে তোমায় ভালোবাসতে? প্লিজ বেবি, আমি যে আর কন্ট্রোল করতে পারছি না। তখন ফ্রিন দেখে ব্যাকি চোখ বন্ধ করে মুচকি হাসি দেয়। ফ্রিন ব্যাকির সম্মতি পেয়ে ব্যাকির মাঝে নিজেকে ফেলে ধরে আর ব্যাকিকে কিস করতে থাকে। আজ ফার্স্ট টাইম দুইজন এতটা কাছাকাছি। ফ্রিনের স্পর্শে ব্যাকি হতবাক হতবুদ্ধি হয়ে অনুভবে ব্যস্ত। কিছুক্ষণ পর ফ্রিন বলে, ব্যাকি আমি তোমাকে অনুভব করতে পারছি, তুমি কি আমাকে অনুভব করতে পারছো? ব্যাকিও বলে, হ্যাঁ হ্যাঁ আমিও তোমাকে অনুভব করতে পারছি। কিছুক্ষণ পর দুইজন তাদের ফার্স্ট মিটিং কমপ্লিট করে এবং দুইজনে টাইটলি হাগ করে আছে আর জানলা দিয়ে বাইরে চাঁদের আলো উপভোগ করছে। ফ্রিন বলে, সুইটহার্ট তুমি ঠিক আছো তো? ব্যাকি মাথা নেড়ে নোট করে আর ফ্রিন বলে, তুমি খুশি তো জান? তখন ব্যাকি নোট করে আর লজ্জা পেয়ে ফ্রিনের বুকে মুখ লুকায় এবং দুইজন তাদের ফার্স্ট মিটিংয়ের কথা ভাবতে ভাবতে এবং অনুভব করতে করতে ঘুমিয়ে যায়। দুজনেই পুরো লজ্জায় লাল হয়েছিল। এটি আমাদের দুইজনের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যেই সুন্দর একটি রাত। এখানেই শেষ। নিজের প্রচণ্ড গলা ব্যথা, মানে বুঝতেই পারছো, ভয়েস শুনে ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, হসপিটাল থেকেও ঘুরে এসেছি একবার, তো তাই একটু দেরি হলো, কিন্তু এপিসোড বড় করে দিয়েছি। আশা করছি তোমরা খুশি। তো জানিও কেমন লাগলো গল্পটা, আমি অপেক্ষায় থাকবো। ওকে, বাই বাই।